গুড মর্নিং। আশা করি সবাই ক্লাস ঠিকঠাক করে করছো, আওয়াজটা হয়তো বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় ভিডিওতে যে আওয়াজ বুঝতে পারছো না, তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে, ঠিক আছে? আর যতগুলো সমস্যা হবে সব তো মেসেজে বলছো, একদিক থেকে যে স্যার এখানে বলছি না, ওটা খুব ভালো জিনিস, অনেকেই বলছে, তাহলে আমি আবার দ্বিতীয়বার বলে দেবো। আজকে হবে তারপরের জিনিসগুলো, যেমন যেমন বলেছিলাম এর আগে যে কোর্স দুই প্রকারের, প্রাথমিক আর সেকেন্ডারি। এবার আজকে হবে যে প্রাথমিক কোর্স বা সেকেন্ডারি কোর্স যেটা আছে, সেকেন্ডারি সেল বা গৌণ কোষ। গৌণ কোষের ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে রিচার্জেবল বা নন ডিসপোজেবল। তাহলে এটা যদি রিচার্জেবল হয়, তার মানে হচ্ছে যে এটা কোর্স একবার শেষ হয়ে যাবে, আবার তাকে যদি আমি তড়িৎ দিই, তার মধ্যে আবার তড়িৎ সরবরাহ করা হয়, তাহলে সেটা কি হবে, আবার নতুন করে তড়িৎ প্রবাহ পাঠাবে। তাহলে এখান থেকে আরেকটা কথায় আসতে পারবো আমি, সঞ্চয়ক কোষ। তাহলে এখান থেকে আসতে পারবে সঞ্চয়ক কোষ। তাহলে সঞ্চয়ক কোষ কাকে বলবো? সঞ্চয়ক কোষ বলা হবে যে তড়িৎ কোষের তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহিত করার ক্ষমতা প্রায় শেষ। ধরে নাও, আগে বুঝে নাও আগে ধরনটা। ধরো নাও যেটা তোমাদের বাড়িতে ব্যাটারি ইনভার্টার আছে, তাহলে ইনভার্টারের প্রায় চার্জ শেষ হয়ে গেল, ও আর চার্জ সাপ্লাই করতে পারছে না। তাহলে চার্জ যদি সাপ্লাই করতে না পারে, তাহলে কি করতে হবে আমাদেরকে? তাহলে এটাকে কারেন্টের সাথে যুক্ত করতে হবে। তড়িতের সাথে যখন যুক্ত করব, তাহলে কি হবে, এটা চার্জ হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে এটা যখন চার্জ হয়ে গেল, তখন চার্জ হওয়ার পর সেটা আবার পুনরায় কি করতে পারবে, আবার বাড়িতে আলো জ্বালাতে পারবে, ফ্যান চালাতে পারবে। তাহলে প্রথমে কি করা হলো, ওর যখন চার্জ শেষ, তখন আমি তাকে রিচার্জ করে দিলাম। একই রকম ভাবে ওই জিনিসটাই হচ্ছে সঞ্চয়ক কোষ। যখন যে তড়িৎ কোষের তড়িৎ সরবরাহ করার ক্ষমতা যখন প্রায় শেষ হয়ে যাবে, তখন সেটাকে তড়িৎ পাঠিয়ে দিয়ে বা তখন সেটার মধ্যে দিয়ে তড়িৎ পাঠিয়ে সেটাকে পুনরায় সঞ্চয় করে দিয়ে বা সেটার মধ্যে পুনরায় তড়িৎ সঞ্চয় করে সেটাকে পুনরায় ব্যবহার করা যাবে। তাহলে যে তড়িৎ কোষে এই সমস্ত ঘটনা ঘটানো সম্ভব, সেই তড়িৎ কোষকে বলা হবে সঞ্চয়ক কোষ। তাহলে সঞ্চয়ক কোষ হলো, তাহলে সঞ্চয় কোষ যখন পাওয়া যাচ্ছে, তখন তার ব্যবহার অধিক থাকা উচিত। যেমন ব্যবহারগুলোর মধ্যে যদি বলি, তাহলে প্রথম ব্যবহার হবে যে আমরা যে সমস্ত গাড়ি দেখতে পাই, হর্ন বাজানো গাড়ি, যেমন বাইক, ট্যাক্সি ইত্যাদি ইত্যাদি। তাহলে গাড়িতে ব্যাটারি, সঞ্চয়ক কোষ হিসেবে ব্যাটারি হিসেবে, তাহলে প্রথমত হচ্ছে গাড়িতে। দুই নম্বর ইনভার্টারের, তাহলে গাড়িতে, ইনভার্টারে ইত্যাদি ইত্যাদি কাজে সঞ্চয় কোষ ব্যবহার করা হয়ে থাকে। এরপরে এটা সঞ্চয় করি কিভাবে, সেটা তো আমরা জানতেই পারলাম। তাহলে এখানে যখন চার্জ থাকে না, তখন সেটাতে তড়িৎ পাঠানো হয়। তড়িৎ পাঠানোর ফলে সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং সেই বিক্রিয়ার ফলে সেখানে তড়িৎ সঞ্চয় হতে থাকে। তার মানে যদি বলি, তাহলে প্রথমে আমরা জানি যে ব্যাটারিতে কি হয়, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে যায়। ব্যাটারিতে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তার মানে যখন তড়িৎ পাঠানো শেষ, তখন এটা রাসায়নিক শক্তি শেষ। তাহলে এখানে কি করা হবে, যে একই রকম ভাবে তড়িৎ শক্তি প্রথমে পাঠানো হবে, এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। তাহলে রাসায়নিক বিক্রিয়া ঘটলো, তারপরে সেটা আবার রাসায়নিক শক্তিতে সঞ্চিত হতে থাকলো, সেটাকে আবার পরবর্তীতে কি করা যাবে, তড়িৎ শক্তি হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমত হচ্ছে গৌণ কোষের একটা অংশ হচ্ছে সঞ্চয়ক কোষ। সঞ্চয়ক কোষের ব্যবহার হলো, সঞ্চয়ক কোষ কিভাবে কাজ করে বা কিভাবে তৈরি হয় সেটা এখানে বলে দেওয়া হলো। এবার আসবো, এর আগের দিন বলেছিলাম তড়িৎ বিভব প্রভেদ। আজকে পড়ানো হবে তড়িৎ প্রবাহ কাকে বলবো। তড়িৎ প্রবাহ, যখন আমরা চলতড়িৎ পড়েছিলাম বা প্রবাহী তড়িৎ পড়েছিলাম, তখন বলা ছিল যে
যখন তড়িৎ আধান এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত হতে পারবে। ধরুন না যে এখানে ধনাত্মক আধান আছে, এখানে ধনাত্মক আধান কম আছে, এখানে দুটো, এখানে বেশ কয়েকটা, তাহলে কি হবে, এই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। যখন একটা তড়িৎ আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে বা আধানের যে প্রবাহ ঘটবে একে বলা হবে তড়িতের প্রবাহ। তাহলে কোন স্থানে বা কোন একটা বস্তু থেকে অন্য কোন বস্তুতে যদি তড়িতের আধানের প্রবাহ ঘটে তাহলে সেটাকে বলবো তড়িৎ প্রবাহ। এবার তড়িৎ প্রবাহ কত প্রকার? তাহলে তড়িৎ প্রবাহ দুই প্রকার। একটা হচ্ছে সমপ্রবাহ বা ডিসি ডাইরেক্ট কারেন্ট, আরেকটা হচ্ছে পরবর্তী প্রবাহ বা এসি অল্টারনেট কারেন্ট। তাহলে সমপ্রবাহ আর একটা হচ্ছে পরবর্তী প্রবাহ। তাহলে সমপ্রবাহ কাকে বলবো? তাহলে সমপ্রবাহ বলা হবে যে কোন এক বর্তনীতে যদি তড়িৎ একটা নির্দিষ্ট দিকেই প্রবাহিত হয় বা সময়ের সাথে সাথে তার দিকের কোনো পরিবর্তন না ঘটে। তার মানে তড়িৎ এভাবে যাচ্ছিল, সেইভাবেই গেল। যদি গ্রাফের আকারে দেখানো হয় তাহলে গ্রাফটা হচ্ছে সমপ্রবাহের, যে প্রতি মুহূর্তে কি হচ্ছে, ওইভাবেই যাচ্ছে, উপরেই যাচ্ছে, নিচের দিকে নামছে না, তাহলে সেটাকে বলা হবে সমপ্রবাহ। তাহলে সমপ্রবাহ কাকে বলা হলো? যে প্রবাহে বা যে কোনো বর্তনীতে যদি প্রবাহের দিক পরিবর্তন না ঘটে বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন না ঘটে তবে তাকে বলা হবে সমপ্রবাহ। আর পরবর্তী প্রবাহ বলা হবে যে কোনো বর্তনীতে যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার দিক পরিবর্তন ঘটে। যেমন ধরো এটা গ্রাফ, তার প্রথমে উপরে, তারপরে আবার নিচে নেমে গেল, আবার উপরে, আবার নিচে, তাহলে প্রতি মুহূর্তে কি হচ্ছে, তার দিক পরিবর্তন হচ্ছে, এটা উপরের দিকে, এটা নিচের দিকে। তাহলে যে সমস্ত প্রবাহের দিক পরিবর্তন ঘটে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন ঘটে, তাকে বলা হবে পরবর্তী প্রবাহ। তাহলে এদের মধ্যে পার্থক্য কি হবে? যে এসি প্রবাহ বিপজ্জনক, কিন্তু ডিসি প্রবাহ বিপজ্জনক কম নয় বললে চলবে না, কিন্তু কম। এসি প্রবাহের বৈদ্যুতিক জেনারেটর এসি প্রবাহ ব্যবহার করা হয়। সমপ্রবাহ হতে ডিসি প্রবাহ, ব্যাটারির ক্ষেত্রে যে সমস্ত রিচার্জেবল ব্যাটারি গুলো আছে, মোবাইলের ব্যাটারি ইত্যাদি ইত্যাদি, বৈদ্যুতিক মোটর, এটা হচ্ছে এর মধ্যে ডিসি প্রবাহ তৈরি হয়, কাজ করে। তড়িৎ প্রবাহ হলো যখন, তখন আরেকটা প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলবো? তড়িৎ প্রবাহ মাত্রা যখন তার সাথে মাত্রা যুক্ত হয়ে গেল তখন হচ্ছে যে একক সময়ে একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, ধরুন আমি যেটা তার আছে, তাহলে এটা যদি আমি একক প্রস্থচ্ছেদ ধরি, এটা একটা প্রস্থচ্ছেদ, তাহলে একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, তার মানে একক সময়ে একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে বা একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এসআই একক। একই রকম ভাবে সিজিএস একক মিলি অ্যাম্পিয়ার। তার মানে এটা হচ্ছে ব্যবহারিক একক, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা জানলাম, তার একক গুলো জানতে পারলাম। এরপরে
জানবো বর্তনী বা সার্কিট। বর্তনী বা সার্কিট। বর্তনী বা সার্কিট কাকে বলে? বর্তনী বা সার্কিট বলা হবে যে পথে তড়িৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গিয়ে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যুক্ত হয় এবং যে পথে তড়িৎ প্রবাহিত হয়। সাধারণভাবে যদি বলি তাহলে যে পথে তড়িৎ প্রবাহিত হয় সেই পথটাকে বলা হবে বর্তনী বা সার্কিট। ধরে নাও যে একটা সার্কিট কল্পনা করি, একটা বাল্ব নিলাম আর একটা সোর্স নিলাম, উৎস মানে ব্যাটারি, তার ধনাত্মক প্রান্ত আর ঋণাত্মক প্রান্ত, তার সাথে একটা তার যুক্ত করলাম, সেই তারের মধ্যে দিয়ে একদিকে গেল, সেই তারের পরবর্তী প্রান্ত দিয়ে আরেকদিকে প্রবেশ করলো, তাহলে সেটাকে বলা হচ্ছে বর্তনী বা সার্কিট। তাহলে সার্কিট কাকে বলবো? যে পথে তড়িৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে সেই পথকে বলা হবে সার্কিট বা বর্তনী। বর্তনী দুই প্রকারের। একটা বর্তনী যেটা জানতে পারলাম যে পথে তড়িৎ প্রবাহিত হয়ে যায়। বর্তনী দুই প্রকারের, একটা হচ্ছে বদ্ধ বর্তনী আর একটা হচ্ছে মুক্ত বর্তনী। বদ্ধ বর্তনী বলা হবে যে যদি ধনাত্মক প্রান্ত ও ঋণাত্মক প্রান্ত কোন একটা তারের মাধ্যমে যুক্ত অবস্থায় থাকে, কোন একটা তারের মাধ্যমে যুক্ত অবস্থায় থাকে, তাকে বলা হবে ধনাত্মক বর্তনী। ধনাত্মক বর্তনী বুঝছি। বদ্ধ বর্তনী। আর যদি কোনো কারণে সেই বর্তনী মুক্ত যুক্ত অবস্থায় না থাকে, কোনো একটা জায়গাতে যদি কেটে দেওয়া হয় বা মুছে দেওয়া হয় বা কোনো একটা জায়গাতে যদি ছিন্ন করে দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হবে মুক্ত বর্তনী। তাহলে মুক্ত বর্তনী জানতে পারলাম, বদ্ধ বর্তনী জানতে পারলাম। এবার বর্তনীকে ছিন্ন করার জন্য যে ব্যবস্থার প্রয়োজন হয় বা যে ব্যবস্থাপনা করতে হয় সেটাকে বলা হবে তখন সুইচ। তাহলে সুইচ কাকে বলবো? সুইচ। সুইচ বলা হবে যে ব্যবস্থার সাহায্যে কোন একটা বর্তনীকে মুক্ত বর্তনী করা হয় অথবা কোন একটা বর্তনীকে বদ্ধ বর্তনীতে পরিণত করা হয়। যেমন ধরো এখানে সুইচের একটা পরীক্ষা আছে, যে একটা থার্মোকল নিলাম, থার্মোকলের দুই প্রান্তে দুটো পিন লাগালাম, এই পিনের সাথে একটা তার যুক্ত করা হলো আর এই পিনের সাথে একটা সেফটি পিন যুক্ত করা হলো, আর ওই পিনের সাথে আবার আরেকটা তার যুক্ত করে এখানে বাল্বকে দেওয়া হলো, তার মাঝখানে কোথাও একটা সোর্স বা উৎস দিয়ে দেওয়া হলো। এটা ধরো ব্যাটারি, থার্মোকলের দুটো পিন আছে, দুই প্রান্তে দুটো তার যুক্ত করা আছে, আর এখানে মাঝখানে সেফটি পিন দিয়ে দেওয়া হয়েছে। এবার সেফটি পিনকে যখন আমি এই প্রান্তে যুক্ত করাচ্ছি তখন দেখতে পাবো যে এই বাল্বটা জ্বলছে। যখন আমি সেফটি পিনকে সরিয়ে নিব তখন দেখতে পাবো যে ওই বাল্বটা আর জ্বলছে না। তার মানে হচ্ছে যে যখন সেফটি পিন যুক্ত করানো হলো তখন সেটা বদ্ধ বর্তনীতে পরিণত হলো, বলে সেখানে তড়িৎ প্রবাহ শুরু হলো। আর যখন সেফটি পিনটা সরিয়ে নিলাম তখন সেখানে আর পরিবাহিত হতে লাগলো না, পরিবাহিত হতে শুরু করলো না কি তড়িৎ। তাহলে তড়িৎ যখন পরিবাহিত হতে শুরু করবে না তখন তার মধ্যে কি হবে না, বাল্বটা জ্বলবে না। তাহলে এটা হলো মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী সম্পর্কে। এবার যেটা জানবো সেটা হচ্ছে লোড শেডিং। খুব পরিচিত জিনিস যে লোড শেডিং গরমের দিনে বেশি হয়। লোড শেডিং কি? লোড শেডিং হচ্ছে গরমের দিনে কেন বেশি হয় সেই কথাটা আগে বলে দিই। ধরে নাও যে গরমের দিনে মানুষ কি করে, যে সমস্ত লোকগুলো ঠান্ডার দিনে শুধু লাইট জ্বালাতো, তাও আবার একটা দুটো, সেই সমস্ত লোক গরমের দিনে বা সেই সমস্ত বাড়িতে গরমের দিনে কি হয়, দু চারটা করে ফ্যানও চলে, বাল্বও জ্বলে। তাহলে একই রকম ভাবে সবকিছুই তার মধ্যে দিয়ে চলাচল করছে। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট এলাকার কোনো কারণে বা কোনো একটা সময় যদি তড়িৎ প্রবাহ বেড়ে যায়, তাহলে যেটা উৎস ছিল, ধরে না যেটা উৎস আছে কালীচক, তাহলে ও 1.5 লাখ কিলোওয়াট আওয়ার, যাই হোক একটা একক আছে, এতটা তড়িৎ সরবরাহ করতে পারবে এক মাসে।
বা 1 মাসে না বলে যদি একদিনে বলি যে একদিনে এতটা তড়িৎ সরবরাহ করতে পারবে। এবার ওই যতটা অঞ্চল জুড়ে সেই কারেন্টের সরবরাহ হচ্ছিল বা তড়িৎ সরবরাহ হচ্ছিল, সেখানে যদি তার থেকে বেশি এত ইউনিট কারেন্ট চলতে শুরু করে, তাহলে সেটা তো আর উৎপাদন করতে পারছে না। ও তো উৎপাদন করছিল এতটা, কিন্তু চলাচল এতটা। তাহলে উৎপাদনের থেকে যদি বেশি পরিমাণে সরবরাহ হয়ে যায়, তাহলে সেই সমস্ত এলাকার তড়িৎ ছিন্ন হয়ে যায়, বা সেই সমস্ত এলাকার যে তড়িৎ সরবরাহ করার যন্ত্র সেটা ছিন্ন হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আর সেটাকে তখন বলা হবে লোড শেডিং। তাহলে কোনো একটা কারণে যদি একটা নির্দিষ্ট এলাকার তড়িৎ সরবরাহ বেড়ে যায়, তাহলে সেখানে কারেন্ট বন্ধ হয়ে যাবে, তড়িৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে লোড শেডিং। তাহলে লোড শেডিং হলো। এরপরে হবে তড়িতের প্রবাহ। যেমন তড়িতের প্রবাহ বলতে কি বলবো, তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা জানতেই পারলাম। এবার কার কার মধ্যে দিয়ে তো প্রবাহ হবে, কার কার মধ্যে দিয়ে প্রবাহ হবে না। তাহলে কার কার মধ্যে দিয়ে প্রবাহিত হবে, যার মধ্যে দিয়ে প্রবাহিত হবে তাদেরকেই বা কি বলবো। যেমন যদি বলে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজেই চলাচল করতে পারে তাকে বলা হবে তড়িতের সুপরিবাহী, যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ইত্যাদি। যে সমস্ত প্রবাহের মধ্য দিয়ে, যে সমস্ত পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারবে না বা পারবেই না বলা চলে, তাকে বলা হবে অন্তরক বা তড়িতের অপরিবাহী বা তড়িতের কুপরিবাহী, যেটা বলা হোক না কেন। তাহলে অন্তরক বলা হলো, কুপরিবাহী, অপরিবাহীও বলা হবে। আরেকটা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কাকে বলবো? অর্ধপরিবাহী বলা হবে যে সমস্ত তড়িৎ পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ একটা নির্দিষ্ট অবস্থায় তড়িৎ পরিবাহিত হবে, সেই অবস্থায় যদি না আসে তাহলে তড়িৎ পরিবাহিত হতে পারবে না। তাহলে একটা নির্দিষ্ট অবস্থায় যখন তড়িৎ পরিবাহিত হবে, তখন আবার পুরোপুরি তড়িৎ পরিবাহিত হবে না, বা তড়িৎ সুপরিবাহী যারা আছে তাদের থেকে কম, আর কুপরিবাহী যারা আছে তাদের থেকে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে, তাকে বলা হবে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি ইত্যাদি। তাহলে অর্ধ পরিবাহী, সুপরিবাহী, কুপরিবাহী ইত্যাদি ইত্যাদি জানা হলো। তাহলে এদের ব্যবহার করে আসবে, তারপরে এদের কি করবে, সংজ্ঞার সাথে উদাহরণ করে আসবে। এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকের জন্য, যে মুক্ত ইলেকট্রন কাকে বলবো? তড়িৎ যখন প্রবাহিত হচ্ছে তখন তার মধ্যে দিয়ে আধানের সাথে সাথে ওই আধানটাকে যদি আমরা বলি যে মুক্ত ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে মুক্ত ইলেকট্রন কি? মুক্ত ইলেকট্রন হচ্ছে, ধরো না, যখন একটা পরমাণু আছে তার শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকা উচিত, পরমাণু যখন পড়েছিলাম তখন বলেছিলাম কোন একটা মৌল আছে তার শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে তার উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বলের মান কম। তাহলে আকর্ষণ বলের মান কম হওয়ার জন্য সেটা যখন অন্য কোনো পরমাণুর সাথে ধাক্কা খায় তখন সেই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে যায়, তখন সেই ইলেকট্রনটাকে বলা হবে মুক্ত ইলেকট্রন। কোথাও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে, আর ভিডিওটা পুরোপুরি দেখবে। কোথাও সমস্যা হলে কমেন্টেই জানাবে, কমেন্টেই জিজ্ঞাসা করবে, বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করলেও হবে, আর ভিডিওটা পুরোপুরি দেখবে।